কাল সারা রাত ঘুমোতে পারিনি। আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি, তারপর আমার আর বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। গিয়ে দেখি আমি যার কথা লিখতে যাচ্ছি তার সঙ্গে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কি না তা আমার সঠিক জানা নেই। সে নিজে পৃথিবীরই মানুষ এবং আমারই একজন বিশিষ্ট বন্ধু, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক প্রফেসর নারায়ণ রায়চৌধুরী। রায়চৌধুরীর সাথে আমার পরিচয় 10 বছরের এবং এই 10 বছরে আমি বুঝেছি যে তার মতো শান্ত অথচ সজীব, অমায়িক অথচ বুদ্ধিদীপ্ত মানুষ খুব কমই আছে। রবীন্দ্রনাথ যখন জীবিত, রায়চৌধুরী তখন শান্তিনিকেতনে ছাত্র ছিল। রবীন্দ্রনাথের জীবন দর্শন তাকে প্রভাবিত করেছিল। বিশেষত বিশ্বমৈত্রীর যে বাণী রবীন্দ্রনাথ প্রচার করেছিলেন, সে বাণী রায়চৌধুরী তার জীবনের ব্রত বলে গ্রহণ করেছিল। সে বলতো, যতদিন না জাতি বিদ্বেষের বিষ মানুষের মন থেকে দূর হচ্ছে ততদিন শান্তি আসবে না। আমার অধ্যাপক জীবনে সবটুকু আমি আমার ছাত্রদের মনে বিশ্ব মৈত্রীর বীজ বপন করে কাটিয়ে দিতে চাই। সুইডেনের একটি শহরে সম্প্রতি যে দার্শনিক সম্মেলন হয়ে গেল, রায়চৌধুরী তাতে আমন্ত্রিত ছিল। কাল বিকেলে সুইডেন থেকে ফিরে এসে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এখানে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি যে জগৎটাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানি এবং ভালোবাসি, সেটাকে সবুজ বলা বোধহয় খুব ভুল হবে না। আমার জগৎ হলো গাছপালার জগৎ, অর্থাৎ আমি একজন বটানিস্ট। আমার দিনের বেশিরভাগ সময়টা কাটে গ্রিন হাউসের ভেতরে। দুষ্প্রাপ্য ক্যাকটাস ও অর্কিডের যে সংগ্রহ আমার গ্রিন হাউসে আছে, ভারতবর্ষের তেমন আর কারোর কাছে আছে কিনা সন্দেহ। রায়চৌধুরী যখন এলো, তখন আমি আমার গ্রিন হাউসেই আমার প্রিয় লোহার চেয়ারটিতে বসে টবে রাখা একটি এপিফাইলাম ক্যাকটাসের বিচিত্র গোলাপি ফুলের শোভা উপভোগ করছিলাম। বিকেলের রোদ কাঁচের ছাউনি ভেদ করে এসে গাছের পাতার উপর পড়েছে, আর তার ফলে সমস্ত গ্রিন হাউসের ভিতরটা স্নিগ্ধ সবুজ আভায় ছেয়ে গেছে। রায়চৌধুরীকে দেখলাম সেই আলোতে। তাকে স্বাগত জানিয়ে বললাম, তোমাকে সবুজ রংটা ভারী ভালো মানিয়েছে। সে যেন একটু চমকে উঠেই বলল, সবুজ রং? কোথায় সবুজ? আমি হেসে বললাম, তোমার সর্বাঙ্গে, তবে ওটা ক্ষণস্থায়ী। সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ, কিন্তু ওটা তোমাকে মানায় ভালো। তোমার মনটা যে কত তাজা সে তো আমি জানি। রবীন্দ্রনাথ বোধহয় তোমাকে লক্ষ্য করেই তার সবুজের অভিযান লিখেছিলেন। রায়চৌধুরীকে দেখে মনে হচ্ছিল বিদেশ সফরের ফলে তার যেন কতগুলি সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। তার চাহনিটা যেন আগের চেয়ে বেশি তীক্ষ্ণ, অঙ্গচালনা আগের চেয়ে বেশি চঞ্চল। রায়চৌধুরী অন্য চেয়ারটায় বসে পড়ল। বললাম, তোমার খবর বলো, বাইরে কেমন কাটলো? রায়চৌধুরী কিছুক্ষণ নির্বাক হয়ে চেয়ে থাকলো আমার দিকে। তারপর এদিক ওদিক একটু তাকিয়ে নিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে গলার স্বর নামিয়ে নিয়ে বলল, অবনীশ, পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর সন্ধান পেয়েছি সুইডেনে। আমি একটু অবাক হয়েই বললাম, কার কথা বলছো বলো তো? সে বলল, নাম বললে চিনবে না, তার নাম বিশেষ কেউ জানে না, ও দেশেও না, তবে অদূর ভবিষ্যতে জানবে। কিন্তু নামের আগে যেটার সাথে পরিচয় হওয়া দরকার সেটা হলো তার চিন্তাধারা। আমার নিজের চিন্তাধারা সে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। আমি এবার একটু হালকাভাবেই বললাম, সে কি হে, তোমার চিন্তাধারা পাল্টানোর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো। রায়চৌধুরী আমার ঠাট্টায় কর্ণপাত করল না। সে বলে চলল, অবনীশ, মানুষে মানুষে, জাতিতে জাতিতে সৌহার্দ্যে আমি আর বিশ্বাস করি না। দুর্বলের সঙ্গে সবলের,
ধনীর সঙ্গে দরিদ্রের, মূর্খের সঙ্গে মনীষীর সৌহার্দ্য হবে কি করে? আমরা মানবিকতা বলে একটা জিনিসে বিশ্বাস করি, যেটার আসলে কোনো ভিত্তিই নেই। ইকুয়েটরের মানুষের সঙ্গে মেরুর দেশের মানুষের মিল হবে কোত্থেকে? মঙ্গলয়েড আর এরিয়ানে যা মিল, বা নর্ডিক ও পলিনেশিয়ানে যা মিল, বাঘে আর গরুতেও ঠিক ততখানি মিল। হেরিডিটি, এনভায়রনমেন্ট ও অদৃষ্ট, এই তিনে মিলে মানুষে মানুষে যে প্রভেদের সৃষ্টি করে, সেখানে মৈত্রীর বলি কোন কাজটা করতে পারে? কালো মানুষ নির্যাতিত হবে না কেন? তাদের চেহারা দেখনি? ফিজিওকনমি লক্ষ্য করনি? মানুষের চেয়ে বানরের সঙ্গেই যে তাদের মিলটা বেশি, সেটা লক্ষ্য করনি? রায়চৌধুরী উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখে এমন দৃষ্টি এর আগে কখনো দেখিনি। আমার কণ্ঠস্বর যথাসাধ্য সংযত করে বললাম, রায়চৌধুরী, তুমি নেশা করেছো কিনা জানি না, কিন্তু তোমার কথার তীব্র প্রতিবাদ না করে পারছি না। এতগুলো ছাত্রের ভবিষ্যৎ হাতে নিয়েও যার এমন মতিভ্রম হতে পারে, তাকে আমি বন্ধু বলে মানতে রাজি নই। আমার এখনো একটা ক্ষীণ আশা আছে যে এটা তোমার একটা রসিকতা, যদিও তাই বা হবে কেন জানি না, কারণ আজ তো 1 এপ্রিল নয়। 1 এপ্রিল? অবনীশ, তোমাদের মতো লোকের সারা জীবনটাই হলো 1 এপ্রিল, কারণ তোমরা বোকা বনেই আছো। আমি তোমাদের দলেই ছিলাম এতদিন, কিন্তু এখন আর নেই। আমার চোখ খুলে গেছে। আমার ছাত্ররা যাতে আমার পথে চলতে পারে, এখন থেকে সেটাই হবে আমার লক্ষ্য। আমি ওদের বুঝিয়ে দেব যে আজকের দিনেও যে কথাটা সত্যি, সেটা হলো সেই প্রাগৈতিহাসিক যুগের কথা, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। যারা সবল, তারা যদি তাদের শক্তি প্রয়োগ করে দুর্বলদের নিশ্চিহ্ন করে দিতে পারে, তবেই জগতের মঙ্গল। যে শক্তির কথা আমি বলছি, সেটা অল্প দিনের মধ্যেই পৃথিবীর লোকে অনুভব করবে, তুমিও করবে। বিশ্ব মৈত্রীর ধোঁয়াটে অবাস্তব বলিতে যারা বিশ্বাস করে, তাদের দিন ফুরিয়ে এসেছে অবনীশ। কিন্তু আমরা আছি, আমরাই থাকব, আর আমাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং বাড়বে। আমরাই হব পৃথিবীর একচ্ছত্র অধিপতি। আমি চললুম, গুড বাই। কথা শেষ করে উল্টো দিকে ঘুরে দ্রুত পদক্ষেপে গ্রিন হাউসের দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় একটা সাধারণ ফণিমনসার গায়ে রায়চৌধুরীর বাঁ হাতটা ঘষে গেল। একটা অস্ফুট আর্তনাদ করে রায়চৌধুরী কাটা জায়গাটা অন্য হাত দিয়ে চেপে ধরল। সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম কাটা জায়গা থেকে 2 ফোঁটা রক্ত মেঝেতে পড়ল। রায়চৌধুরীও দেখল সে রক্ত। তারপর তার বিস্ফারিত দৃষ্টি আমার দিকে মুহূর্তের জন্য নিক্ষেপ করে সে ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। সে রক্তের কথা আমি কোনোদিনও ভুলব না, কারণ তার রং ছিল সবুজ। রায়চৌধুরী চলে যাবার পর আমি যে কতক্ষণ গ্রিন হাউসে বসেছিলাম জানি না। কাল সারা রাত ঘুমোতে পারিনি। আজ সকালে আমার প্রিয় সবুজ ঘরে গিয়ে যে দৃশ্য দেখেছি, তারপর আমার আর বেঁচে থাকার কোনো সার্থকতা আছে বলে মনে হয় না। গিয়ে দেখি আমার গাছপালার একটিও আর বেঁচে নেই। শুধু তাই নয়, প্রাণের সঙ্গে সঙ্গে তাদের সবুজ রংটিও যেন কে শুষে নিয়েছে। যা রয়েছে সেটা পাংশুটে ভস্মের রং।